গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যেটি পড়ব সেটি হলো কৃষিকাজ। তোমাদের ভূগোলের অর্থনৈতিক ভূগোলের একটি পার্ট কৃষিকাজ। এর আগের দিন অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্লাসটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেখানে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে 5টি ভাগে ভাগ করা গিয়েছিল। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, দ্বিতীয় স্তরের, চতুর্থ, পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে বিভিন্ন ধরনের উদাহরণ ছিল, যেমন কৃষিকাজ, মৎস্য শিকার, বনজ সম্পদ সংগ্রহ করা, অর্থাৎ প্রকৃতি থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায় এক কথায় সেই সমস্ত জিনিসের ওপর ভিত্তি করে যে শ্রমিকের কাজে ব্যবহৃত হয় বা শ্রম শিল্পের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা বলেছিলাম প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কৃষিকাজ পার্টটি ছিল। তো এখানে কৃষিকাজ বলতে কী বোঝায়? কৃষিকাজ বলতে কী বোঝায়? বাংলায় যে কৃষিকাজ শব্দটি রয়েছে, যদি আমরা এই কৃষিকাজ শব্দটিকে ভেঙে দিই তাহলে কৃষি শব্দটির অর্থ হলো কর্ষণ করা বা জমিতে হাল দেওয়া, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি জমিতে হাল বা লাঙ্গল দেওয়া। তো এই যে কৃষি শব্দটি রয়েছে, এই কৃষি শব্দটি কৃষ ধাতু থেকে এসছে। আর ইংরেজিতে কৃষিকাজকে এগ্রিকালচার বলা হয়। এই এগ্রিকালচারাল শব্দটি দুটি ল্যাটিন শব্দ এগার ও কালচার থেকে এসছে। এগার শব্দ অর্থ হলো ভূমি বা মৃত্তিকা, আর কালচার শব্দ অর্থ হলো কর্ষণ বা পরিচর্যা করা। তো এগ্রিকালচার শব্দটির আক্ষরিক অর্থ হলো ভূমি কর্ষণ করা বা জমিতে লাঙ্গল দেওয়া। তো তোমরা দেখবে তোমাদের যাদের গ্রামে বাড়ি রয়েছে, তো কোনো ফসল যখন চাষ করতে যায় সবার প্রথমে জমিতে কিন্তু আমাদের যখন আধুনিক যন্ত্রপাতি ট্রাক্টর রয়েছে, পাওয়ার টিলার রয়েছে, সেই ট্রাক্টর হোক পাওয়ার টিলারের মাধ্যমে কিন্তু জমিতে কর্ষণ করা হয় বা হাল দেওয়া হয়। কিন্তু প্রাচীন যুগে এই সমস্ত আধুনিক যন্ত্রপাতি ছিল না। তো তখনকার সময়ে ফসল চাষ করার ক্ষেত্রে জমিতে হাল দেওয়ার মাধ্যম হিসাবে প্রাচীন যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই কিন্তু জমিতে লাঙ্গল দেওয়া হতো। অর্থাৎ বিভিন্ন যে পশু রয়েছে, গবাদি পশু বলো, সেই পশুর সাহায্যে কিন্তু জমিতে লাঙ্গল দেওয়া হতো। তো কৃষিকাজ বলতে আমরা তাকেই বলবো যখন কোনো জমিতে লাঙ্গল দেওয়া হবে বা হাল দেওয়া হবে বা কর্ষণ করা হবে এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর চাষবাস করা হবে, তখনই তাকে বলবো আমরা কৃষি। তো জিমারম্যানের মতে কৃষিকাজ বলতে অধ্যাপক জিমারম্যানের মতে কৃষিকাজ বলতে যখন কোনো জায়গায় মানুষ স্থায়ীভাবে বসবাস করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে করতে তখন তার নিজস্ব যে জমি রয়েছে সেই জমিতে চাষবাস করে বা ভূমি কর্ষণ করে উদ্ভিদ ও প্রাণী জগতের জন্ম থেকে শুরু করে বৃদ্ধি পর্যন্ত যে সামরিক
সাময়িক পরিচর্যা রয়েছে, সেই কাজকর্ম করে নিজের চাহিদা মেটানোর পর যতটুকু উদ্বৃত্ত থাকে সেটুকু বাজারে বিক্রি করার উদ্দেশ্যে চাষ করে তাকেই আমরা কৃষিকাজ বলব। তো তিনি আরও বলেছেন যে স্থায়ীভাবে বসবাস করে মানুষ যখন জমিতে চাষবাসের পাশাপাশি বিভিন্ন ধরনের পশুপালন, মৎস্য শিকার, মৎস্য চাষ ইত্যাদি ব্যবস্থাও কিন্তু যুক্ত থাকবে। তো এক কথায় কৃষিকাজ বলতে আমরা বলবো যে মানুষ যখন কোনো একটি স্থানে স্থায়ীভাবে বসবাস করে তার যে নিজস্ব জমি রয়েছে সেখানে ভূমি কর্ষণ করে বা জমিতে লাঙ্গল দিয়ে উদ্ভিদ ও প্রাণীর জন্ম থেকে বৃদ্ধি পর্যন্ত বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো পরিচালনা করে যখন কৃষক তার নিজের চাহিদা মেটায় এবং উদ্বৃত্ত বা অতিরিক্ত যেটুকু থাকে সেটুকু বাজারে বিক্রি করে তাকেই বলবো আমরা কৃষিকাজ। তো এই কৃষিকাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আর্দ্রতা তারতম্য অনুসারে কৃষিকাজ দুভাগে ভাগ করা যায়। তো অনেক বইয়ে 3 ভাগও পেতে পারো। আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি আর হলো সেচন কৃষি, অর্থাৎ বৃষ্টিপাতের তারতম্য অনুসারে। তারপর রয়েছে জমির ব্যবহারের তারতম্য অনুসারে, যেমন স্থানান্তর কৃষি রয়েছে, স্থায়ী কৃষি রয়েছে। তারপর জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে 2 প্রকার, নিবিড় কৃষি, ব্যাপক কৃষি। অর্থাৎ কোনো একটি স্থানে জমির পরিমাণ কতটুকু রয়েছে আর জনসংখ্যার পরিমাণ কেমন রয়েছে তার উপর ভিত্তি করে যে কৃষিকাজ হয়। তারপর 4 নম্বর দেখো রয়েছে উৎপাদনের পরিমাণ ও বাজারের উপর নির্ভরশীলতার তারতম্য অনুসারে কৃষির প্রকারভেদ। তো জীবন ধারণ ভিত্তিক রয়েছে, বাণিজ্যিক কৃষি রয়েছে, বাগিচা কৃষি রয়েছে, মার্কেট গার্ডেনিং বা বাজার কেন্দ্রিক কৃষি রয়েছে। আর আঞ্চলিক বিশেষীকরণের তারতম্য অনুসারে যেমন মৌসুমি কৃষি, ভূমধ্যসাগর কৃষি আর মিশ্র কৃষি রয়েছে। তারপর উৎপাদনের পদ্ধতি বা তারতম্য অনুসারে আবার 3 প্রকার রয়েছে, এক ফসলি কৃষি, 2 ফসলি কৃষি আর বহু ফসলি কৃষি। আর লাস্ট রয়েছে মৌসুমের তারতম্য অনুসারে কৃষির প্রকারভেদ, খারিফ শস্য আর হলো রবি শস্য। তো আমরা এখানে বিভিন্ন ধরনের কৃষি পেলাম। তো এখন একটি করে কৃষির আলোচনা কিন্তু আমরা করব। তো এই অধ্যায়ের পিডিএফ আমি কিন্তু তোমাদের এর আগের দিন তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে সোমবার বিকেল রাত্রে 8টার দিকেও আমি তোমাদের কিছু নোট পাঠিয়ে দিয়েছিলাম। তো সেখানে বেশ কিছু কিন্তু কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা ছিল। তো আমরা আজকে সেগুলোই আলোচনা করব, যাতে তোমাদের সেই যে পিডিএফটি পাঠিয়েছিলাম সেই নোটটি যাতে খুবই সহজ হয়ে যায়। তো এর আগের দিন বা শুক্রবার দিন যে প্রশ্নটা আমি পাঠিয়েছিলাম যে কৃষিকাজ বলতে কী বোঝায়, এই প্রশ্নটি ছিল তেমনই ছিল এই আর্দ্রতার তারতম্য অনুসারে কৃষির যে শ্রেণীবিভাগ রয়েছে, আর্দ্রতার তারতম্য অনুসারে কৃষির যে শ্রেণীবিভাগ রয়েছে, আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষি, এই আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষি সম্পর্কে কিন্তু আমি ডিটেলস তোমাদের সেখানে পিডিএফে দেওয়া ছিল। অর্থাৎ আর্দ্র কৃষি কাকে বলে, আর্দ্র কৃষির বৈশিষ্ট্য, তারপর আর্দ্র কৃষির কোথায় কোথায় লক্ষ্য করা যায়, এশিয়া সমেত বা পৃথিবীর কোথায় কোথায় লক্ষ্য করা যায় সেগুলো কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে শুষ্ক কৃষির বৈশিষ্ট্য, অবস্থান আর এখানে কোন কোন ফসলের চাষ হয় সেগুলো কিন্তু দেওয়া হয়েছিল। তো দেখো এখানে এই যে দুই কৃষিটি রয়েছে, আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষি, এই আর্দ্র কৃষি শুষ্ক কৃষি মূলত আর্দ্রতার তারতম্য অনুসারেই কিন্তু ভাগ করা হয়েছে।
এবার আর্দ্রতার তারতম্যের উপর ভিত্তি করে কি হয়, বৃষ্টিপাত হয়। যখন বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশি থাকবে তখন বাতাসে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। এবার আর্দ্রতার পরিমাণ কমে গেলে বা বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে তখন কি হবে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণও কম হবে। তো যেখানে গড়ে 100 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হবে বা পরিমিত বা পর্যাপ্ত বৃষ্টিপাত পৃথিবীর যে সমস্ত অঞ্চলে লক্ষ্য করা যাবে সেই সমস্ত অঞ্চলে মূলত বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে যে কৃষিকাজ করা হবে তাকে বলবো আমরা আর্দ্র কৃষি। এবার আর্দ্র দেখো নামকরণটাই রয়েছে আর্দ্র প্রকৃতির, অর্থাৎ জলীয় বাষ্প বেশি থাকবে এবং জলীয় বাষ্প যদি বেশি থাকে তাহলে এখানে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু বেশি হবে। কারণ যে জলীয় বাষ্পটি রয়েছে সেটি ঊর্ধ্ব আকাশে বা উপরের দিকে যত উঠতে থাকবে সেটি তত শীতল হবে এবং ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় বা জলবিন্দুতে পরিণত হবে এবং পরবর্তী সময় মাধ্যাকর্ষণ শক্তির টানে আমাদের ভূপৃষ্ঠে কিন্তু বৃষ্টিরূপে ঝরে পড়বে। তো আর্দ্র কৃষি মূলত বৃষ্টির ওপর ভিত্তি করে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে কৃষিকাজ করা হবে তাকে বলবো আমরা আর্দ্র কৃষি। আর শুষ্ক কৃষি কাকে বলবো, ঠিক এর বিপরীত, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, অর্থাৎ আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, গড়ে ধরো 25 থেকে 50 সেন্টিমিটারের মতো হয়ে থাকে বা 50 থেকে 70 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। সেই সমস্ত জায়গায় কিন্তু মূলত খরা সহনশীল, অর্থাৎ যে সমস্ত ফসল খরা সহ্য করতে পারে এবং কম জলের প্রয়োজন হয় সেই সমস্ত শস্যের যে উৎপাদন বা কৃষিকাজ করা হবে তখনই তাকে বলবো আমরা শুষ্ক কৃষি। তো শুষ্ক কৃষি কাকে বলবো, যেখানে বছরে 50 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হবে, সেখানে মূলত খরা সহনশীল, অর্থাৎ যে কিছু কিছু ফসল রয়েছে যেমন ভুট্টা বলো, মিলেট যেমন জোয়ার, বাজরা, রাগি, বিভিন্ন ধরনের ক্ষুদ্র দানা জাতীয় শস্য রয়েছে যেগুলো কিন্তু চাষবাসের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় না, মূলত স্বল্প জলের প্রয়োজন হয়। সেই জন্য কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যখন সামান্য বৃষ্টিপাতের উপর মূলত নির্ভর করে খরা সহনশীল যে সমস্ত ফসলের চাষ করা হবে তখনই তাকে বলবো আমরা শুষ্ক কৃষি। তো আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তো দুটো কৃষির মধ্যে মূল ডিফারেন্স যেটি সেটা হলো আর্দ্র কৃষির জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয় আর শুষ্ক কৃষির জন্য কম বৃষ্টিপাতের প্রয়োজন হয়। তো যদি অক্ষাংশগত অবস্থান দেখি, আমাদের পৃথিবীতে নিরক্ষরেখার ওপরে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক লক্ষ্য করা যায়। তো এই 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এশিয়া মহাদেশের বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারতের উত্তর পূর্ব সমুদ্র, যেমন আমাদের নদীয়ার কৃষ্ণনগর রয়েছে, নদীয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে কিন্তু 23.5 ডিগ্রি অক্ষরেখা গিয়েছে। তো 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশে কিন্তু আর্দ্র কৃষি ব্যবস্থার প্রচলন রয়েছে। যেমন তাহলে ভারতের মূলত উত্তর পূর্ব যে পার্টগুলো রয়েছে, দক্ষিণ ভারত নয়, উত্তর ভারতের যে অংশটুকু রয়েছে, যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু এই আর্দ্র কৃষির প্রচলনটা বেশি। তাছাড়াও আমেরিকা রয়েছে, দক্ষিণ আমেরিকা রয়েছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা রয়েছে, আফ্রিকাও কিন্তু রয়েছে যেখানে কিন্তু এই আর্দ্র কৃষির প্রচলন লক্ষ্য করা যায়। তো আর্দ্র কৃষির এবার বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি, তো আমরা আর্দ্র কৃষির সংজ্ঞাটি পেলাম যে পর্যাপ্ত বা পরিমিত বৃষ্টিপাতের ওপর ভিত্তি করে যে কৃষি ব্যবস্থা করা হয় তাকে বলবো আমরা আর্দ্র কৃষি। তাহলে অবশ্যই এটা কি হবে, একটা বৃষ্টি নির্ভর কৃষি হবে, যেখানে বৃষ্টির জলের উপর ভিত্তি করেই কিন্তু এই কৃষি ব্যবস্থা করা হবে। তারপর কি হবে, জলসেচবিহীন, কোনো রকম জলসেচের প্রয়োজনও কিন্তু হবে না। কারণ কি,
বৃষ্টির ওপর ভিত্তি করেই যেহেতু এই কৃষি ব্যবস্থা বা কৃষি কাজ করা হয়, সেহেতু জলসেচেরও প্রয়োজন হবে না। তারপর রয়েছে কৃষি জোতের আয়তন বা ক্ষুদ্র আকারের জোত। উন্নয়নশীল দেশগুলিতে মূলত ভারত বলো, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, এগুলো সবই উন্নয়নশীল দেশের অধীনে। এই সমস্ত দেশগুলিতে জনসংখ্যার পরিমাণ প্রচুর। এবার জনসংখ্যার পরিমাণ যেহেতু বেশি, সেহেতু এই সমস্ত দেশে কৃষি জমির আয়তন খুবই কম হয়। যেমন ধরো একটি পরিবারে একজন সদস্য ছিল, বা তোমার বাবার 5 বিঘা জমি ছিল। এবার তোমার বাবার 3টে ছেলে রয়েছে, 3টে ছেলের মধ্যে কি হবে, সেই 5 বিঘা ভাগ হয়ে যাবে। তার মানে কি 5 বিঘাটা কি হলো, আরও খণ্ড খণ্ড কিন্তু হয়ে গেল, অর্থাৎ আরও ছোটো আকারে কিন্তু হয়ে গেল। পরবর্তী সময়ে ওই যে 3 ভাই রয়েছে, সেই 3 ভাইয়ের 2টো করে ছেলে হয়েছে বা একটা করে ছেলে হয়েছে, তাহলে সেখানেও কি হয়েছে, সেটা কিন্তু আরও খণ্ড খণ্ড হয়ে গেল। তো এই যে কৃষি জমির আয়তন, একেই বলবো আমরা কৃষি জোত। মূলত উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কিন্তু কৃষি জোতগুলির আয়তন কিন্তু খুবই ছোট হয়। আর এই ধরনের যে আর্দ্র কৃষি রয়েছে, মূলত নদী উপত্যকা থেকে অনেকটা দূরবর্তী যে সমতল ভূমি অঞ্চল রয়েছে সেখানে চাষবাস হয়। তার মানে মালভূমি ও পাহাড়ি অঞ্চলে কিন্তু ধাপ কেটে কিন্তু এই কৃষি ব্যবস্থা প্রচলন ঘটানো হয়। আর এই কৃষি ব্যবস্থায় যে সমস্ত ফসলের চাষ হয় তার মধ্যে ধান রয়েছে, পাট রয়েছে, চা কফি চাষ কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু চাষবাস করা হয়। এছাড়াও ইক্ষু, কার্পাস, কার্পাসে কিন্তু এই কৃষি ব্যবস্থার মধ্যে হয়। এবার চলে আসি শুষ্ক কৃষি। শুষ্ক কৃষির আমরা আগেই জানলাম, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকে, গড়ে 50 থেকে 70 সেন্টিমিটার বা 72 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মূলত খরা সহনশীল বা খরা সহ্যকারী যে সমস্ত ফসলের চাষ করা হবে তাকে বলবো আমরা শুষ্ক কৃষি। তো শুষ্ক কৃষি আমাদের ভারতে কিন্তু তেমন লক্ষ্য করা যায় না, কারণ 25 ডিগ্রি অক্ষাংশের উপরে, অর্থাৎ 30 থেকে 35 ডিগ্রি বা 40 ডিগ্রি অক্ষাংশে কিন্তু এই কৃষির প্রচলন লক্ষ্য করা যায়। এছাড়াও যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, যদি আমি ভারতের ক্ষেত্রে লক্ষ্য করি, তো আমাদের যে পশ্চিম ভারতটা রয়েছে রাজস্থানের দিকটা, সেখানে কিন্তু রাজস্থানের দিক মূলত রাজস্থানে যে আরাবল্লী পর্বতটি রয়েছে, আরাবল্লী পর্বতের পশ্চিম দিকটা রয়েছে, এবং গুজরাটের উত্তর পূর্ব দিকটাতে রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। সেখানে কিন্তু মূলত খরা সহনশীল কিন্তু এই ধরনের শুষ্ক কৃষির প্রচলন হয়। এবার উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্য এশিয়াও কিন্তু সামান্য পরিমাণে এই কৃষির প্রচলন লক্ষ্য করা যায়। তো আমি যদি দেখি, এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, দেখো আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষি ভারতের ক্ষেত্রে। আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষির প্রচলন বিশেষ করে পূর্ব ভারতটা আর উত্তর পূর্ব ভারত যেটা রয়েছে, এই উত্তর পূর্ব ভারতে কিন্তু আর্দ্র কৃষির প্রচলনটা সব থেকে বেশি। আর পশ্চিম যে ভারত রয়েছে, মূলত রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র বলো, তারপর কর্ণাটক বলো, এই সমস্ত জায়গায় কিন্তু শুষ্ক কৃষির প্রচলনটাই বেশি। কারণ কি, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। কারণ দেখো, এখানে রয়েছে পশ্চিমঘাট পাহাড়। পশ্চিমঘাট পাহাড় যেহেতু এখানে অবস্থান করায়, এইসব জায়গায় কী হয়, বৃষ্টিপাতের পরিমাণটা কী হবে, খুবই কম হবে। আর এখানে রয়েছে আমাদের আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত থাকার দরুন এখানে আমাদের রাজস্থানে থর মরুভূমি অবস্থান করেছে, এখানেও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম হয়। তো সেই জন্য আমাদের ভারতের পশ্চিম দিকে, তো পশ্চিম ভারতে কিন্তু শুষ্ক কৃষির প্রচলন লক্ষ্য করা যায়। আর উত্তর পূর্ব ভারতে মূলত এখানে যে হিমালয় পর্বতটি রয়েছে, এই হিমালয় পর্বতে কিন্তু আমাদের যে মৌসুমী বায়ুটা রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের পাদদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। সেই জন্য পার্বত্য অঞ্চলে ধাপ কেটে অথবা নদী উপত্যকা থেকে অনেকটা দূরবর্তী অঞ্চলে
বৃষ্টির বৃষ্টির তারতম্যের ওপর বা বৃষ্টির জলের উপর ভিত্তি করে কিন্তু সেখানে কৃষিকাজ করা হয়। তো এই ছিল আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষির ভারতের অবস্থান। তো শুষ্ক কৃষির ক্ষেত্রে যদি বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি, অবশ্যই এটা কী হবে যে বৃষ্টিপাতের ক্ষেত্রে যদি দেখি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ জলবায়ুর ক্ষেত্রে একটা পয়েন্ট রয়েছে জলবায়ু, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়, অর্থাৎ কম বৃষ্টিপাতযুক্ত জলবায়ু অঞ্চলে কিন্তু এই ধরনের কৃষির প্রচলন বেশি। তো এখানেও কৃষিজদের আয়তনটা কী হবে, ছোট হয়। তো আর মৃত্তিকা মূলত বেলে মাটি ও দোআঁশ মাটি সংলগ্ন যেখানে অঞ্চল রয়েছে, কারণ যেহেতু উষ্ণতা খুব বেশি রয়েছে সেহেতু সেখানকার যে মৃত্তিকাটা রয়েছে সেখানে বেলে মাটির পরিমাণটাও বেশি থাকবে। যেমন রাজস্থানে প্রচুর পরিমাণে বেলে মাটি থাকে, সেখানে অল্প বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে কিন্তু এই কৃষি প্রচলন হয়। আর রয়েছে জল সংরক্ষণ। এবার শুষ্ক কৃষিতে যেহেতু টেম্পারেচার পরিমাণ বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে, সেহেতু সেখানে যে বৃষ্টিপাতটা হয় সেই বৃষ্টির জলকে ধরে রাখার জন্য, ধরো কোনো গর্ত রয়েছে বা কোনো খাল রয়েছে, সেখানে বৃষ্টির জলটা ধরে রাখলাম এবং তার উপরে কী করি আমি, বিভিন্ন যে সূক্ষ্ম ধুলোবালি রয়েছে সেগুলো দিয়ে জলটাকে আমরা ঢেকে দিই। এতে ঢেকে দেওয়ার দরুন কী হয়, অতিরিক্ত তাপমাত্রার দরুন বা প্রচুর টেম্পারেচার দরুন কিন্তু সেটি বাষ্পীভূত হয়ে যায় না। এই যে পদ্ধতিতে জলকে সংরক্ষণ করা হয় তখনই তাকে বলবো আমরা মালচিং পদ্ধতি। তাকে বলবো আমরা মালচিং পদ্ধতি। অর্থাৎ শুষ্ক অঞ্চল ও মরুভূমি অঞ্চলে জল সংরক্ষণ করার একটা বিশেষ পদ্ধতি হলো যে কোনো খাল বা কোনো গর্তের মধ্যে যদি জল থাকে সেই জলটাকে আমরা জলের উপরের পোর্শনটাকে আমি বিভিন্ন ধুলোবালি দ্বারা আটকে দেবো বা ঢেকে দেবো। এবার যদি উপরে ধুলোবালি দ্বারা আটকে দিই তাহলে কী হবে, সেই জলটা আর বাষ্পীভূত হয়ে ঊর্ধ্ব আকাশে যেতে পারবে না, অর্থাৎ কম বাষ্পীভূত হবে, তখন কিন্তু জলটা সেখানে সংরক্ষণ করে সম্ভব হবে। এই পদ্ধতিকে বলবো আমরা মালচিং পদ্ধতি। তো এই পদ্ধতিতে শুষ্ক কৃষি অঞ্চলে জল সংরক্ষণ করে রাখা হয় এবং কৃষিকাজ করার সময় যদি সামান্য জলেরও প্রয়োজন হয় তো সেখান থেকে কিন্তু জলসেচ করা সম্ভব হয়। তো এই ছিল আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষির ধারণা। তো তারপর রয়েছে সেচন কৃষি। তো সেচন কৃষি মানে হলো অবশ্যই সেচ ব্যবস্থার উপর ভিত্তি করে যে কৃষি ব্যবস্থার প্রচলন হবে, মূলত নদী উপত্যকা বা নদীর সংলগ্ন অঞ্চলে এই ধরনের কৃষি ব্যবস্থার প্রচলনে কিন্তু লক্ষ্য করা যায়। তো এটি হলো 1 নম্বর পয়েন্ট, আর্দ্রতার তারতম্য অনুসারে কৃষির প্রকারভেদ। তো তারপর রয়েছে জমির ব্যবহারের তারতম্য অনুসারে কৃষি দু প্রকার, স্থানান্তর কৃষি আর স্থায়ী কৃষি। তো স্থানান্তর কৃষি আমরা কাকে বলবো, দেখো নামকরণ দেখে বোঝা যাচ্ছে যে স্থানান্তর মানে স্থান পরিবর্তন যখন হবে তখনই তাকে বলবো আমরা স্থানান্তর কৃষি। তো আগেকার দিনে প্রাচীনকালের যে সমস্ত আদিবাসীরা ছিল তাদের কৃষিকাজ সম্পর্কে তেমন বিশেষ ধারণা ছিল না, অর্থাৎ তারা যখন কৃষিকাজ করত তখন কোনো একটি স্থান বাড়ি অঞ্চল হোক বা কোনো প্রতিকূল পরিবেশ হোক যেখানে চারিদিকে বনভূমি দ্বারা ঢাকা থাকে, সেই বনভূমি অঞ্চলগুলো পরিষ্কার করে কেটে সেখানে কয়েক বছর চাষবাস করে যখন পুনরায় তারা সেই স্থানটি ত্যাগ করে অন্য আরেকটি স্থানে যায় এবং সেখানকার বনভূমি পরিষ্কার করে পুনরায় আবার সেখানে কয়েক বছর চাষবাস করে আবার অন্য জায়গায় স্থানান্তরিত হয়, এই যে পদ্ধতিতে চাষবাস তাকে বলবো স্থানান্তর কৃষি। কারণ আগেকার দিনের মানুষের চাষবাস সম্পর্কে তেমন কিন্তু ধারণা ছিল না। এবার বনভূমি কাটলো, পরিষ্কার করলো, পরিষ্কার করার পর সেখানে আবার কয়েক বছর চাষবাস করার পর সেখানকার জমির উর্বরতা যখন হ্রাস পেয়ে গেল তখন পুনরায় তারা অন্য আরেক জায়গায় গেল, সেখানকার বনভূমি ধ্বংস করে নিয়ে কেটে পরিষ্কার করে সেখানে আবার চাষবাস করবে, তখনই তাকে বলবো আমরা স্থানান্তর কৃষি। আর স্থায়ী কৃষি মানে অবশ্যই বুঝতে পারছি যে স্থায়ীভাবে কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ যেখানে স্থায়ীভাবে বসবাস করে সেখানে নিজস্ব যে জমি রয়েছে সেই জমিতে বছরের পর বছর ধরে যখন
যে ফসলের চাষ করা হবে তখন তাকে বলবো আমরা স্থায়ী কৃষি। তো স্থায়ী কৃষি কাকে বলবো? যেখানে কোনো মানুষ বা আদিম অধিবাসীরা স্থায়ীভাবে বসবাস করে, অর্থাৎ স্থানান্তর কৃষির মতো কয়েক বছর চাষ করার পর এক জায়গা থেকে আরেক জায়গায় পুনরায় স্থানান্তরিত না করে স্থায়ীভাবে বসবাস করে যখন সেখানে বিভিন্ন ধরনের ফসল বছরের পর বছর ধরে চাষবাস করা হবে তখন তাকে বলবো আমরা স্থায়ী কৃষি। তো এই কৃষি ব্যবস্থায় স্থায়ী কৃষি ব্যবস্থার ক্ষেত্রে কী হয়, যে সমস্ত জমিগুলিতে আগে চাষবাস হতো না সেই সমস্ত জমিগুলোতেও কী হয়, চাষাবাদের কিন্তু আওতায় নিয়ে আসা হয়। আর এই সমস্ত কৃষিকাজের যে সমস্ত অধিবাসীরা নিযুক্ত থাকে তারা কিন্তু স্থায়ীভাবেই সেখানে বসবাস করে। তো স্থানান্তর আর স্থায়ী কৃষির মধ্যে পার্থক্য একটাই হলো, স্থানান্তর কৃষি কয়েক বছর অন্তর অন্তর কী করবে, তাদের যে চাষযোগ্য জমি রয়েছে সেই চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু বা চেঞ্জ করবে। আর স্থায়ী কৃষির ক্ষেত্রে কিন্তু এটা বছরের পর বছর ধরে একই জমিতে চাষবাস করা হবে, তার সঙ্গে যে সমস্ত জমিগুলি অনাবাদি রয়েছে সেখানেও কিন্তু সেই জমিগুলোকেও কিন্তু চাষের আওতায় নিয়ে আসা হবে, তখনই তাকে বলবো আমার স্থায়ী কৃষি। তো এই যে স্থানান্তর কৃষি রয়েছে, স্থানান্তর কৃষি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে পরিচিত। যেমন আমাদের ভারত ও বাংলাদেশের ঝুম চাষ নামে পরিচিত, তা পড়ু নামে পরিচিত। মায়ানমারে যেমন মায়ানমারে টাউঙ্গা নামে পরিচিত, শ্রীলঙ্কায় চেনা নামে পরিচিত, থাইল্যান্ডে তামরাই সুইডেন নামে পরিচিত, তা মালয়েশিয়ায় লাডাং নামে পরিচিত, ফিলিপিন্সে কেনজিন নামে পরিচিত। তো বিভিন্ন জায়গায় এই স্থানান্তর কৃষি বিভিন্ন নামে কিন্তু পরিচিত হয়। মূলত যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের লোকেদের শিক্ষার হার খুবই কম, অর্থাৎ অশিক্ষিত যে সমস্ত আগেকার দিনের প্রাচীন অধিবাসী সম্প্রদায় ছিল, তারা মূলত জমির উর্বরতা হ্রাস পাওয়ার জন্যই তাদের যে চাষযোগ্য জমি রয়েছে সেগুলো ক্রমাগত পরিবর্তন করতে থাকতো, তারাই কিন্তু এই ধরনের কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল। তো তারপরে দেখো রয়েছে জমির পরিমাণ। 3 নম্বর, জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে কৃষি 2 প্রকার। তো এখানে জমির যে আয়তনটা থাকবে আর তার সঙ্গে কী থাকবে, জনসংখ্যাটা কিন্তু থাকবে। তো এই যে দুটি ভাগে ভাগ করে, একটা হলো নিবিড় কৃষি, একটা হলো ব্যাপক কৃষি। একটা নিবিড় কৃষি আর একটা হলো ব্যাপক কৃষি বা প্রগাঢ় কৃষিও বলা হয় নিবিড় কৃষিকে। তো দেখো এখানে যে নামটা রয়েছে নিবিড়, মানে ঘনভাবে, আর ব্যাপক মানে প্রচুর পরিমাণে। তো যে সমস্ত স্থানে জনসংখ্যার পরিমাণ বা যে সমস্ত দেশে জনসংখ্যার পরিমাণ খুব বেশি থাকে কিন্তু কৃষি জমির পরিমাণ কম থাকে, কারণ এখানে কিন্তু বলেছে জমির পরিমাণ ও জনসংখ্যার তারতম্য অনুসারে কৃষির প্রকারভেদ, অর্থাৎ জমির পরিমাণ থাকবে আর জনসংখ্যা, দুটো বিষয়কে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তো আমাদের পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে জমির পরিমাণ যেমন রয়েছে, জনসংখ্যার পরিমাণ কিন্তু তার থেকেও অনেক বেশি রয়েছে। তো সেই সমস্ত অঞ্চলে অল্প জমিতে প্রচুর শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে সমস্ত কৃষির প্রচলন করা হবে তাকে বলবো আমরা নিবিড় কৃষি। তো নিবিড় কৃষি কাকে বলবো? যে সমস্ত দেশে জনসংখ্যার অনুপাতে জমির পরিমাণ কম, অর্থাৎ যতজন জনসংখ্যা রয়েছে তার তুলনায় জমির পরিমাণ অনেকটাই কম থাকে এবং একই জমির উপর অনেকজন ডিপেন্ড করে থাকে, সেই সমস্ত কৃষিকাজে মূলত শ্রম ও মূলধন বিনিয়োগ করে যে ফসল উৎপাদন করা হয় তাকে বলবো নিবিড় বা প্রগাঢ় কৃষি। তো এই কৃষি ব্যবস্থার ক্ষেত্রে মূলত কৃষক তার নিজের চাহিদাই মেটানোর কাজে ব্যবহৃত হয়, কারণ যেহেতু জমির ওপর জনসংখ্যার চাপ বেশি থাকে সেহেতু ফসলের উদ্বৃত্ত কিন্তু বিশেষ থাকে না। এবার যেহেতু ফসলের উদ্বৃত্ত থাকে না সেহেতু
ফসল কিন্তু বাজারে বিক্রিও করা হয় না। আর ব্যাপক কৃষির ক্ষেত্রে কী হয়, জনসংখ্যার তুলনায় কিন্তু জমির পরিমাণ অনেক বেশি থাকে। ধরো নিবিড় কৃষির ক্ষেত্রে মাথাপিছু জমির পরিমাণ, ধরো একটা ফ্যামিলিতে 5 জন লোক রয়েছে, সেই 5 জন লোকের 10 বিঘা জমি রয়েছে, তো মাথাপিছু জমির পরিমাণ কত হলো, 2 বিঘা করে। কিন্তু ব্যাপক কৃষির ক্ষেত্রে কী হয়, 5 জন লোক রয়েছে কিন্তু সেখানে জমির পরিমাণ রয়েছে 100 বিঘা বা 50 বিঘা, তো মাথাপিছু জমির পরিমাণ কিন্তু 10 বিঘা করে হয়। তো পৃথিবীর যে সমস্ত দেশে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি রয়েছে, সেখানে কিন্তু মূলধন প্রয়োগ করে এবং আধুনিক যে যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতি প্রয়োগ করে যে কৃষি ব্যবস্থার প্রচলন করা হবে, যে ফসল উৎপাদন করা হবে, তাকে বলবো আমরা ব্যাপক কৃষি। তো আমরা যদি উন্নত দেশের ক্ষেত্রে দেখি, অস্ট্রেলিয়া বলো, সুইডেন বলো, এমন অনেক দেশ রয়েছে যেখানে কিন্তু কৃষক বা কৃষিজাত জমির পরিমাণ প্রচুর রয়েছে। সেখানে কিন্তু চাষ করার লোকের সংখ্যাই খুবই কম। তো সেই সমস্ত জায়গায় কিন্তু আধুনিক যে যন্ত্রপাতি রয়েছে, তো অনেক সময় আকাশপথ থেকেও কিন্তু যে বিভিন্ন ধরনের শস্যের যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিটিয়ে দেওয়া হয় ভূপৃষ্ঠের উপরে, এবং সেগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে নিজে থেকেই বা আপনি যখন বড় হয় এবং ফসল উৎপাদিত হয়, সে পরবর্তীকালে সেগুলো আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কেটে কিন্তু ফসলের উৎপাদন করে। তো ব্যাপক কৃষির ক্ষেত্রে জনসংখ্যার তুলনায় কী হবে, জমির পরিমাণটাই অনেকটাই বেশি থাকবে এবং মাথাপিছু জমির পরিমাণও কিন্তু সবথেকে বেশি থাকে। সেই সমস্ত কৃষি ব্যবস্থাকেই বলবো আমরা ব্যাপক কৃষি। মূলত 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু যে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের যে সমস্ত দেশগুলি রয়েছে, সেই সমস্ত দেশগুলিতে কিন্তু এই ব্যাপক কৃষির প্রচলন খুবই বেশি রয়েছে। তো আমি যদি ব্যাপক কৃষির বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে কী হবে, কৃষিজদের পরিমাণ কিন্তু খুবই বেশি থাকবে, কিন্তু নিবিড় কৃষিতে কিন্তু যেখানে কৃষিজদের পরিমাণ খুবই কম থাকবে, কারণ মাথাপিছু জমির পরিমাণ এখানে কী হয়, কম হয়, সেহেতু কৃষিজতের আয়তনটাও কম হবে। কিন্তু ব্যাপক কৃষির ক্ষেত্রে এর ঠিক উল্টো হবে। আর ব্যাপক কৃষি ব্যবস্থার ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করা হয়, কিন্তু নিবিড় কৃষি ব্যবস্থায় যেহেতু প্রচুর পরিমাণে জনসংখ্যা থাকে, সেহেতু কিন্তু সেখানে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ কিন্তু বিশেষ লক্ষ্য করা যায় না। সেখানে শ্রম শক্তিরই বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়। তারপর দেখো রয়েছে উৎপাদনের পরিমাণ ও বাজারের উপর নির্ভরশীলতার তারতম্য অনুসারে কৃষির প্রকারভেদ। তো রয়েছে জীবন ধারণ ভিত্তিক কৃষি বা আদিম জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি রয়েছে, বাগিচা কৃষি রয়েছে, মার্কেট গার্ডেনিং বা বাজার কেন্দ্রিক কৃষি। তো এখানে উৎপাদনের পরিমাণ আর হলো বাজার। এবার যেহেতু বাজারে বিক্রির উদ্দেশ্যে ফসলের চাষবাস হবে, সেহেতু কৃষক তার নিজের চাহিদা মেটানোর পর অতিরিক্ত ফসলের উদ্বৃত্ত রাখবে, এবং এই যে অতিরিক্ত ফসলের উদ্বৃত্ত রাখবে সেগুলো কিন্তু বাজারে বিক্রি করবে অর্থাৎ উৎপাদনের পরিমাণ কিন্তু এই কৃষি ব্যবস্থায় অনেক বেশি হয়। তো উৎপাদনের পরিমাণ ও বাজারের উপর ডিপেন্ড করে কৃষিকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা জীবন ধারণ ভিত্তিক, বাণিজ্যিক কৃষি, আর হলো বাগিচা কৃষি, আর মার্কেট গার্ডেনিং বা বাজার কেন্দ্রিক কৃষি। তো জীবন ধারণ ভিত্তিক কৃষি কাকে বলবো? জীবন ধারণ মানে মূলত নিজের প্রয়োজন মেটানোর জন্য। তো প্রাথমিকভাবে উন্নয়নশীল দেশ বলো, বিশেষ করে উন্নয়নশীল দেশে এমন অনেক কৃষক রয়েছে যে যারা শুধুমাত্র নিজস্ব প্রয়োজন মেটানোর জন্যই বা নিজের পরিবারের খাদ্যের যোগান মেটানোর জন্যই কিন্তু চাষবাস করে থাকে। এবার যে সমস্ত কৃষক নিজের পরিবারের চাহিদা বা খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য জীবন ধারণ করবে, তাকে বলবো আমরা জীবন ধারণ ভিত্তিক বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আর বাণিজ্যিক কৃষি অবশ্যই কী হবে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তো পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে কৃষকেরা নিজস্ব চাহিদা মেটানোর পরও কিন্তু প্রচুর ফসল কিন্তু উদ্বৃত্ত রাখে। এবার যেহেতু নিজস্ব চাহিদা মেটানোর পরও যেহেতু প্রচুর ফসল উদ্বৃত্ত রাখে, সেগুলো কিন্তু বাজারে বিক্রি করে। তো মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে বা বিক্রির উদ্দেশ্যে যে সমস্ত কৃষিজ ফসলের চাষ হবে, তাকে কিন্তু আমরা বলবো বাণিজ্যিক কৃষি।
তাকেই বলবো আমরা বাণিজ্যিক কৃষি। আর বাগিচা কৃষি রয়েছে যে বিভিন্ন ধরনের বাগান তৈরি করে, যেমন চা রয়েছে, কফি রয়েছে, বাগান তৈরি করে যখন প্রচুর ফসলের চাষবাস হবে তখন এটাকে বলবো আমরা বাগিচা কৃষি। আর বাজার তাকে বলবো আমরা বাগিচা কৃষি। তো যদি আমি আরো ভালোভাবে বলি, ক্রান্তীয় অঞ্চলে বিশেষ করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পানীয় ফসল যেমন চা বলো, কফি বলো, মূলত বাগান তৈরি করে যখন এই ধরনের কৃষির প্রচলন হবে তখন এটাকে বলবো আমরা বাগিচা কৃষি বা আবাদি কৃষি। আর রয়েছে মার্কেট গার্ডেনিং বা বাজার কেন্দ্রিক কৃষি। মূলত বাজারকে কেন্দ্র করে বাজারের আশেপাশে যে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ, বিভিন্ন ফলমূলের যে চাষবাস করা হবে তখন এটাকে বলবো আমরা বাজার কেন্দ্রিক কৃষি। তো আমাদের যে রায়গঞ্জ শহর রয়েছে, রায়গঞ্জ শহরের বাজারের মূল কেন্দ্র রয়েছে মোহনবাটি রয়েছে। তো মোহনবাটির আশেপাশে যে সমস্ত গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি, আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য রয়েছে সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের চাষ কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো মূলত বাজারকে কেন্দ্র করেই, অর্থাৎ মোহনবাটি যে বাজারটি রয়েছে তাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের মোহনবাটির আশেপাশে বিভিন্ন যে গ্রাম অঞ্চল রয়েছে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি হোক, বিভিন্ন ফলমূলের কিন্তু চাষবাস হয়। তখনই তাকে বলবো আমরা বাজার কেন্দ্রিক কৃষি বা মার্কেট গার্ডেনিং কৃষি। মূলত সকালের দিকে হোক বা বিকেলের দিকে হোক এই সমস্ত বাজারে কিন্তু সেই সমস্ত শাকসবজি বা ফলমূল বিক্রির উদ্দেশ্যে কিন্তু এই কৃষির প্রচলন হয়। আর একটি রয়েছে মিশ্র কৃষি বলে রয়েছে। তো মিশ্র কৃষি দেখি আমরা কাকে বলে, আমি যেটা তোমাদের পিডিএফ দিয়েছি মিশ্র কৃষি কাকে বলে, মিশ্র কৃষির বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তো মিশ্র কৃষির ক্ষেত্রে কী হয়, শস্য উৎপাদনের পাশাপাশি কী হয়, বিভিন্ন পশুপালন করে যখন কৃষকের অর্থনৈতিক উন্নতি ঘটানো হবে তখনই তাকে বলবো আমরা মিশ্র কৃষি। অর্থাৎ কৃষিকাজের পাশাপাশি পশুপালনও করবে, সেটা মৎস্য চাষও করতে পারে, অন্য অন্য কাজের সঙ্গে যুক্ত থাকবে তখনই তাকে বলবো আমরা মিশ্র কৃষি। তো আজকে এটুকুই থাক, এটুকুই তোমাদের পিডিএফ দেওয়া হয়েছিল। এর পরের দিন আবার নতুন পিডিএফ দেওয়ার পর আমি তোমাদের সেগুলো বুঝিয়ে দেবো। তো আশা করবো তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গিয়েছে যে পিডিএফগুলো পাঠিয়েছিলাম। যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা গ্রুপে একটু জানিয়ে দেবে, আমি তাহলে সেটি আবার জানিয়ে দেবো। আর এর পরের ডেট যে রয়েছে শুক্রবার দিন, সেই ডেটে কিন্তু তোমাদের হয়তো পরীক্ষা রয়েছে। তো পরীক্ষাটা কিন্তু সবাই ভালো করে দেবে। আমি তোমাদের খাতা চেক করে ঠিক খুব যতদূর সম্ভব আমি খুব তাড়াতাড়ি দেখে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।